রাজ্য সরকারের সিদ্ধান্ত, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত সংবাদ মাধ্যমকে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কয়েক ঘন্টার আগের মহাকরণের সাংবাদিক সম্মেলন আপনাদের অনেকের কাছে পৌঁছে গেছে। আমাদের মাধ্যম থেকে আপনারা বিস্তৃত হয়তো জেনে গেছেন, সবাই হয়তো না, একটা অংশের তো নিশ্চয়ই জেনেছেন। এদিক থেকে রাজ্য মন্ত্রিসভার কী সিদ্ধান্ত, সরকারের কী সিদ্ধান্ত, সেটা আপনারা প্রায় অনেকে হয়তো বুঝে গেছেন যে হ্যাঁ, চাকরি হচ্ছে। কেউ বলবেন চাকরির সুখবর আসছে, কেউ বলবেন সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, বেকারদের জন্য অবশ্যই সুখবর। আবার কেউ কেউ বলবেন যে দীর্ঘদিন ধরে যাদের দাবি দেওয়া ছিল বেতন বৃদ্ধির, সেদিক থেকে বেতন বৃদ্ধি হয়েছে। আবার কেউ কেউ বলবেন এই সময়ের মধ্যে সরকারের সিদ্ধান্ত অবশ্যই কল্পতরু, এবং সেদিক থেকে কল্পতরু সিদ্ধান্ত সরকারের তরফে সেখানে জানানো হয়েছে। কেউ কেউ বলবেন যে রাজ্য সরকারের তরফে এই সময়ের মধ্যে এক কঠিন পরিস্থিতিতে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে কথা বলতে চাই, আপনাদের প্রত্যেকের কাছে বিষয়গুলো উত্থাপন করতে চাই। প্রথমে কয়েকটি লাইন শুনি, কয়েকটা বিষয়ের বক্তব্য আমরা অংশবিশেষ শুনি। রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাকরণে সাংবাদিক সম্মেলনে বসে কি বলছেন। সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাতে সব থেকে যেটা বড় সিদ্ধান্ত, যে জিআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল, ২৫০০ পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং ৭ কিংবা ৮ তারিখ সেপ্টেম্বরের সেই রেজাল্ট ঘোষণা করা হবে। সমস্ত কিছু তৈরি আছে, আগেই আমাদের করার কথা ছিল, কিন্তু লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, কোড অফ কন্ডাক্ট, যা নির্বাচন কমিশনের আচরণবিধি, এগুলো লাগু ছিল। তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা, রাজ্যের হাজার হাজার মানুষ সেই বন্যার কবলে, এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো। প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে, কিন্তু দীর্ঘদিন ধরে যে জিনিসটা পেন্ডিং, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী ৭ কিংবা ৮ তারিখ এই জিআরবিটির রেজাল্ট ঘোষণা করা হবে। তো যারা পরীক্ষা দিয়েছেন, এরা উৎকণ্ঠার মধ্যে আছেন, বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে, ফোনে, বিভিন্নভাবে। এক মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল গ্রুপ ডি, গ্রুপ সি চাকরি। সেখানে দীর্ঘমেয়াদী একটি প্রকল্প বলা যেতে পারে। এই রাজ্যে জিআরবিটি পরিচালিত গ্রুপ সির চাকরি সম্পন্ন হয়েছে ৩ বছর পর, এবং ২০২০ সালে সেই প্রক্রিয়া শুরু হয়েছে, এখনও চলছে। গ্রুপ ডি সম্পন্ন হয়নি। আপাতত মন্ত্রীর কথা যদি ধরে নেওয়া যাক, তাহলে আগামী কয়েকদিন, মানে এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ পর, সেখানে গ্রুপ ডি মেধা তালিকা প্রকাশ হবে, অর্থাৎ অফার প্রাপক যারা, সেই ভাগ্যবানদের তালিকা প্রকাশ হবে। এতটুকু যদি সব কিছু ঠিকঠাক থাকে, যারা গ্রুপ ডির বেকাররা আছেন তারা অবশ্যই সেখানে খুশির খবর বলবেন। তারাও তো বারবার এসে দাবি করছেন যে তাদের বিষয়গুলো নিয়ে সরকার বলুক, সরকারের কর্তৃপক্ষ বলুক। সেদিক থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ হবে, সেটা মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। প্রায় ৪ ঘন্টার আলোচনার মধ্যে এটিও একটি স্থান পেয়েছে। তার পাশাপাশি আরও কয়েকটি চাকরি আছে, সেগুলো স্থান পেল কি না সেটা স্পষ্ট নয়। কেউ কেউ বলবেন জেল পুলিশ যেখানে আছে, যে কেউ বলবেন যারা ফায়ার সার্ভিসের চাকরির প্রত্যাশী যারা, তাদের জন্য কি বলেছেন মন্ত্রী। আপাতত কিছু বলেননি। তবে আপনাদের কাছে এতটুকু বলতে পারি, রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্তের আংশিক ঘোষণা দিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আর বাকি অংশ তিনি স্টাডি করে পরবর্তী সময়ে আরেকদিন সাংবাদিক সম্মেলন করে জানাবেন। যদি সেখানে ফায়ার সার্ভিসের নিয়োগ কিংবা বলতে পারেন জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় থাকে, হয়তো তিনি তা জানাতে পারেন। আপাতত বিষয়টি জানা গেল না আমাদের তরফে, সুতরাং আপনাদের কাছেও আমরা বিষয়টি বলতে পারছি না। আমরা এতটুকু বলছি আপনাদের প্রত্যেকের কাছে যে হ্যাঁ, ১ বছরে চাকরির ঘোষণা এই বছরই শেষ হোক, কারণ
2020 সালে ঘোষণা হলো, 2021 সালে নিয়োগ হলো না, 2022 সালের তাকে ঘুরিয়ে ফিরিয়ে আবার ঘোষণা হলো, তারপরও তার নিয়োগ হলো না। তারপর 2023 সালের বিধানসভা নির্বাচন, 2024 সালের বিধানসভা নির্বাচন, মাঝপথের কোনো প্রশাসনিক দিক, ব্যস্ততা সব কিছু আলোচনার মধ্যে এলো। একবার প্রশ্ন, যদি রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় নিয়োগ সংক্রান্ত বিষয়ে, তাহলে আমরা যারা একেবারে কম জানি, কম বুঝি, তারাও তো সেটা জানি যে একটা অর্থ বছরের হিসাব হয় এবং সেই বছরের নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো অর্থ দপ্তর সেখানে অনুমোদন দেয়। সুতরাং সেই বছরের যে আর্থিক ব্যবস্থাপনা রাজ্য সরকারের বা আর্থিক ক্ষমতা রাজ্য সরকারের, তার মধ্যেই সেই অর্থ দপ্তরের নিয়োগ সংক্রান্ত বিষয়টি জানানো হয়। তাহলে 2020 নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি 2024-এর এই সময় পর্যন্ত শেষ হলো না। এমন একটি দীর্ঘমেয়াদী নিয়োগ প্রক্রিয়া যদি এ রাজ্যে চলতে থাকে, তাহলে 5 বছরের সরকারের মেয়াদে যদি একবার সিদ্ধান্ত হয়, তাহলে 4 বছর 4.5 বছর শুধু চাকরির হিসাব করতে করতে চলে যাবে এই রাজ্যের বেকারদের। এখন যদি কেউ ধরে নিতে পারেন কারোর বয়স 36 বছর, চাকরির মেয়াদ তার 40 বছর আছেন, যদি জেনারেলভুক্ত হন, তাহলে তিনি 36 বছর থেকে তার চাকরি পেতে পেতে হয়তো অফার দেওয়ার সময় এসে তিনি বেকার, 40 বছর হয়ে গেছে, সুতরাং তার বয়স উত্তীর্ণ হয়ে গেছেন, তিনি আর পাওয়ার সুযোগ নেই। আর যদি অন্যরা থাকেন যারা সংরক্ষণভুক্ত, তারা বলবেন যে 40-41 বছর হয়ে গেছে, 45 বছর আসার পর শেষ, তার সময় শেষ। সেই দিক থেকে একটা সরকারের এ যেন চাকরি নয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আগে আমরা শুনতাম, বই পুস্তকে পড়তাম, সেদিক থেকে আমরা জানার চেষ্টা করতাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি। এখন ত্রিপুরা সরকারের চাকরি যেন ত্রিবার্ষিক পরিকল্পনা, দ্বিবার্ষিক পরিকল্পনা, কেউ কেউ বলছিলেন তা চতুর্বার্ষিক পরিকল্পনা, কেউ কেউ বলছিলেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এ রাজ্যের লাখ লাখ বেকারদের জন্য যারা 2018 সালের আগে সবচেয়ে বেশি কান্নাকাটি করেছেন, তিনি সুশান্ত চৌধুরীর প্রিয় রাজনৈতিক দল বিজেপির নেতারা। এবং আজ মন্ত্রিসভার বৈঠকে তিনি বেশ কয়েকটি চাকরি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অবশ্যই ভালো, এটা ব্যক্তি সুশান্ত চৌধুরীর প্রচার নয়, এটা সরকারের প্রচার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। দাদা বলছিলাম, আজকের চাকরির যে ঘোষণা হয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম দাদা, আপনি আমাদের চাকরি তো ওই পুলিশের চাকরি বলেছে, সব চাকরি বলেছে, আমাদের পেশাদার এক্সপিরিয়েন্সের কথা কিন্তু গভর্নমেন্ট বলেছে। আমরা আরও একবার বলছি, যদি অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়, বা বলা যেতে পারে পোস্ট ক্রিয়েট করে সেখানে চাকরির ঘোষণা হয়, বা শূন্যপদ পূরণের ঘোষণা থাকে, তাহলে তো এই অর্থ বছরে চাকরির প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এত বছর লাগার কি কারণ রয়েছে? আর চাকরি দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার দাবিদার বর্তমান সরকার, নিঃসন্দেহে তাকে সাধুবাদ জানাতে হয়, খুব ভালো দিক। এখন প্রশ্ন হলো, এতদিন ধরে যদি এই প্রক্রিয়া চলতে থাকে, তাহলে এই রাজ্যের বেকাররা নিঃসন্দেহে হতাশ না, শুধু তারা দিশেহারা হয়ে যাচ্ছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। আমার বলার হলো সুশান্ত বাবুর কাছে, মন্ত্রী সুশান্ত বাবুর কাছে আমার একটা আবদার, যে উনি এই পর্যন্ত বিজেপি সরকার আসার পর্যন্ত যে যতগুলি চাকরি দিচ্ছে বা এখন তাদের সিদ্ধান্তে আছে যে আরো এতগুলি অফার দিবে, যতগুলি অফার দেবে, তার মধ্যে এসটি, এসসি, ওবিসি, জেনারেল, ব্রাহ্মণ, মুসলিম কটা চাকরি পাইছে, এই লিস্টটা যদি আমরা আপনাদের প্রত্যেকের কাছে শুধু কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করে আরও একবার অনুরোধ করি, যখন আমাদের সঙ্গে কথা বলবেন, অন্য কোনো মাধ্যম থেকে এই অনুষ্ঠানকে আবার শোনার চেষ্টা করবেন না, এবং আপনি যেখান থেকে আমাদের সঙ্গে কথা বলবেন, একটু নীরব জায়গা থেকে কথা বলার চেষ্টা করবেন, যাতে আমরা আপনার কথা স্পষ্টভাবে শুনতে পাই, এবং অবশ্যই আপনার কথা সুন্দরভাবে আমরা লাখ লাখ দর্শকের কাছে পৌঁছে দিতে পারি। সেই সহযোগিতা আপনি করবেন। যে কোনো জায়গা থেকে আপনি কথা বলছেন, অবশ্যই এই বিষয়টুকু প্রতিদিন আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাবেন, অন্তত এই কয়েকটি বিষয়ের ক্ষেত্রে। রোজ রোজ তার বলা সম্ভব নয়। আপনাদের কাছে আরও একবার বলছি, রাজ্য সরকারের তরফে আজ কয়েকটি ক্ষেত্রে শুধু
ঘোষণাই নয়, চাকরির ঘোষণাই শুধু নয়, পরীক্ষার ঘোষণা শুধু নয়, ফলাফল কিংবা মেধা তালিকা প্রকাশের ঘোষণা নয়, বেতন বৃদ্ধির ঘোষণাও ছিল সরকারের তরফে। নমস্কার, কে বলছেন? থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আমাদের রাজ্য সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা হইল পঞ্চবার্ষিক পরিকল্পনা। তার কারণ আমরা দেখলাম 2020-এ যখন বিজ্ঞপ্তি দিল, যেই 2020-এর যেই ভ্যাকেন্সি আছিল, সেই অর্থ আছিল, সেই অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে চাকরির ঘোষণা করলো। তাইলে এই যে 4 বছর রানিং চলে গেল, কিন্তু এখন যে ভ্যাকেন্সি পুরা আবার খালি হইল, তার অর্থ ঘোষণা আবার কবে দিবে? তাহলে এই চাকরি পাইতে পাইতে মানুষের 2025-এ গেলে, তাহলে দেখা গেল পঞ্চবার্ষিক পরিকল্পনা। আসলে সরকারের চাকরি দেওয়ার যে সৎ ইচ্ছা, সেই ইচ্ছা কতটুকু আছে? যদি ইচ্ছা থাকতো তাহলে 2020-এর পরিকল্পনা কেন 24-এ আইলো, 25-এ চাকরি দিব? এই আশা করা যায় যে 25-এ চাকরি। আসলে চাকরি দেওয়ার পরিকল্পনা, যারা পরীক্ষা দিচ্ছে তাদের বয়স উত্তীর্ণ হয়ে যাবে, তাদের চাকরি দেওয়ার গাইতে আইছে। তো বয়স উত্তীর্ণ হয়ে থাকা, তখন আর চাকরি পাইতো না, তাহলে সে চাকরি করবো, তখন বলবে যে আসলে আমার ত্রিপুরা বেকার হইনি। তারা নির্বাচনে আগে কইছিল 7.5 লক্ষ বেকার আছে, আর এখন তারা বেকার পায় না। তাহলে তাদের কথার মধ্যে কত পার্থক্য। আমরা দেখতাম আমাদের মাননীয় এখন বিদ্যুৎ মন্ত্রী, উনি বড় বড় ডায়েরি লিয়া বিধানসভাতে যাইতো, গিয়ে প্রশ্নে জর্জরিত করতো শাসক দলের সারারে। আজকে দেখা গেল তাই যখন মন্ত্রিত্ব পেয়ে আসছে, মন্ত্রিত্ব সার পেয়ে আসছে, তখন তাই ডায়েরি গুলো আর থাকে না, আর সেই তথ্যগুলা দেয় না। কোন দপ্তরে কত পোস্ট খালি আছে তার সঠিক উত্তরটাও আপনার মাধ্যমে আমরা এখন জানতে পারলাম না মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। তাহলে তারা যে চাকরি দিব, বেকার সমস্যা সমাধান করবো, তার কোনো গ্যারান্টি আমরা দেখি না। কারণ এখানে মেধা তালিকা হচ্ছে, তারপর রেজাল্ট ঘোষণা হবে, অফার কবে দিব তার সঠিক গ্যারান্টি কিন্তু এখন সুশান্ত বাবু দিতে পারবে না। আর সুশান্ত বাবু তো কিছুদিন পরে বিজ্ঞপ্তি দেয়, একটা চাকরির বিজ্ঞপ্তি বছরে 3 বার দেয়। তাহলে যদি 100 চাকরি হয়, সেটা 300 ঘোষণা করতে পারে, কারণ 3 বারে ঘোষণা করে। এই কইরা মানুষকে হয়রানি করা। যদি তার দেওয়ার ইচ্ছা থাকতো, তার বছরেই পূরণ করতে পারে। ডাবল ইঞ্চিলের সরকার, টাকার কোনো ইয়েই নেই। কেন তা করতেছে? আসলে বেকারের চাকরি দেওয়ার সৎ ইচ্ছা তাদের নাই। কোন রকমে কিছুদিন কাটাইয়ে যাওয়া, আর লুটপাট করে কিছু নেতা ফেতা হাত রাখবো, কিছু সন্ত্রাস বাহিনী হাত রেখা ভুলে বৈতরণী পার হইব। এর বেশি আর কিচ্ছু আশা করা যায় না তার থেকে। এতটুকুই বলা। আমরা এতটুকু বলতে পারি, ফার্মাসিস্ট নিয়োগ নিয়ে কতবার ঘোষণা হলো, এবং কখনো সংখ্যা বাড়িয়ে বলা হচ্ছে, কখনো সংখ্যা কমিয়ে বলা হচ্ছে। একজন মন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন, 6 মাস পর, 1 বছর 10 মাস পর আরও একজন মন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছেন। নিয়োগ সংক্রান্ত বিষয়টি এখনই নাকি চূড়ান্ত পর্বে আছে, প্রশাসনিক স্তরে সে খবর জানানো হয়। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, এখন কি লাইভ যে প্রোগ্রামটা চলছে, ওই প্রোগ্রামটাতে কি এখন চলছে স্যার? আপনি লাইভে আছেন, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি কথা বলতে পারেন। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি স্যার, আজকে তো সুশান্ত স্যারে চাকরির ব্যাপার নিয়ে কথা বলেছে, কিন্তু আমার একটা অনুরোধ আমি আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই চ্যানেলের পক্ষ থেকে আমি জানাচ্ছি যে আমার কথাটা যাতে রাজ্য সরকারের যারা মন্ত্রী আছে তারা সবার কাছে আমাদের একটা করজোরে রিকোয়েস্ট, যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ড্রাইভার পোস্ট নিয়োগ করার জন্য আমি রাজ্য সরকারের কাছে একটা অনুরোধ করছিলাম, কিন্তু রাজ্য সরকার কিন্তু সেই অনুরোধটুকু এখন পর্যন্ত রাখেনি। 2015-তে ড্রাইভার পদে নিয়োগ করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এটাকে ক্যান্সেল করা হয়েছে, কিন্তু তারপর এখন পর্যন্ত রিক্রুটমেন্ট করা হয়নি। এটাই বলার ছিল। আর কিছু কথা আছে? না, এতটুকুই। আমরা আপনাদের কাছে যখন এই বিষয়গুলো উত্থাপন করি বা প্রতিদিন আমরা আলোচনার চেষ্টা করি, আমরা প্রত্যেকেই বলি যে চলুন কিছু কথা বলি, যে কথাগুলো সরকার প্রশাসনের কাছে যাওয়া দরকার, মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া দরকার, সুশান্ত চৌধুরীদের কাছে যাওয়া দরকার। এবং অবশ্যই এই সময়ের মধ্যে বোধহয় হাজার হাজার লাখ লাখ বেকার যারা আছেন, যারা আমাদের এই অনুষ্ঠানগুলো শুনছেন, রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, তাদের পিতা মাতা অভিভাবকরা যারা শুনবেন,
হয়তো তাদের কাছে কিছুটা হলেও স্বস্তির বার্তা গেল বা বার্তা দিলেন সুশান্ত চৌধুরী রাজ্য মন্ত্রিসভার তরফে, রাজ্য সরকারের তরফে, টিম মানিক সাহার তরফে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি একজন ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট বলছি। হ্যাঁ বলুন। দেখুন স্যার, আমারও কিছু কথা বলার ছিল। ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টটা 2021 নেশনাল ছিল, আজকে 3 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো আপডেট নেই। কিন্তু আমি বলছি যে এটা 3 বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনো এটার কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। কিন্তু দেখেন, আর কত ওয়েট করবো আমরা? 3 বছর অপেক্ষার পরও এখনো কি আমরা আশা করতে পারি না এবার হয়তো প্রসেসটা শুরু করা হবে? একটা চাকরি যদি এত সময় লাগে তাহলে কি করে হবে? ইতিমধ্যে আবার বললো আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী নতুন করে নাকি প্রসেস নিয়োগ করা হবে পুলিশ কনস্টেবল। বাট এটা যে আর কত দূর পর্যন্ত যেতে পারে এই প্রসেসটা, এর মধ্যে আইডিয়া করা যায় যে নতুন জেনারেশনের যে ছেলেরা আছে তারা কি মেসেজ যাবে। একটা প্রসেস 3 বছর 4 বছর লেগে যাচ্ছে, কিন্তু প্রসেস কমপ্লিট করা হচ্ছে। ফায়ার সার্ভিসের চাকরি যত জিআরবি করে নেওয়া হয়, কিন্তু এটা কোনো খবর নেই। আমরা যে ডেপুটেশন চাই কিন্তু আমাদেরকে পুলিশ উঠিয়ে নিয়ে যায়, কিন্তু আমরা কিছু খবর দিতে পারি না। 3-4 বার আমাদের ডেপুটেশন জমা দিয়েছিলাম, কিন্তু তারা বলছে হবে হচ্ছে, এরকম করে আজকে আমরা 3 বছর অতিক্রান্ত করার পরও আমাদের কাছে কোনো খবর নেই। তো এটাই আর কি, যে একটা চাকরির বছর যদি 4 বছর লেগে যায়, আমরা কি করবো? তো আমরা 2 তারিখ সেপ্টেম্বর 2 তারিখ আমাদের ফায়ার সার্ভিস সকল কেন্দ্রের উদ্দেশ্যে বলছি আপনার মাধ্যমে, চ্যানেলের মাধ্যম থেকে, যে আমরা 2 তারিখ একটা আন্দোলন করতে চলেছি আমরা। তো এখন আর ঘরে বসার সময় নেই। এখন আমাদের দেখেন, আমরা অনেকদিন অপেক্ষায় ছিলাম যে হয়তো বা কোনো নিউজ পাবো, হয়তো এটার জন্য হচ্ছে না, এটার জন্য হচ্ছে না। কিন্তু এখন তো দেখলাম যে আমাদেরটা বাদে বাকি সবগুলোই আস্তে আস্তে শুরু করা হচ্ছে, কিন্তু আমরা কোনো নিউজই পাচ্ছি না। তো ফায়ার সার্ভিস সব বাইরে বলছে, ভাই এখন আর ঘরে বসে থাকার নয়, এখন চলো ময়দানে নামো, আন্দোলন করো, নিজের লড়াই নিজে করে চাকরি নিতে হবে। ধন্যবাদ। আমরা আপনাদের কাছ থেকে কয়েকটি বিষয় জানার চেষ্টা করেছিলাম। বিভিন্ন সময় আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করেছিলেন, যারা জেল পুলিশের চাকরির প্রত্যাশী বেকাররা যারা আছেন, তাদের তরফ থেকেও আমাদের কাছে বারবার প্রশ্ন এসছে যে মন্ত্রী কি কিছু বলেছেন। ফায়ার সার্ভিসের যারা চাকরি প্রত্যাশী আছেন তারাও বলছেন। নমস্কার, টিভি 24 লাইভে আছেন, আপনি কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি লাইভে আছি। তো হ্যাঁ কথা বলুন। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী বেকার ছেলে। তো বলছিলাম কি, বিগত সরকারের আমলে দেখা যেত পর পর আমাদের স্পেশাল ভাবে নিয়োগ করা হতো, কিন্তু এখন তার কোনো সারা শব্দ কিছুই নেই। আর আমরা তো যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী, আমরা সব চাকরিতে আমরা অ্যাপ্লাই আর আমরা একটা আমাদের অনুরোধ করবো আমাদের আপনি আবার চেষ্টা করবেন, যেখান থেকে আমাদের সঙ্গে কথা বলছেন আবার চেষ্টা করবেন। হয়তো আপনার বক্তব্য আমরা ভালোভাবে শুনতে পাচ্ছি না বলে আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আপনি আবার চেষ্টা করবেন যেখান থেকে কথা বলছিলেন। আমরা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্যের আরও কিছু অংশ অবশ্যই শুনবো। রাজ্যের মানুষের জন্য, রাজ্যের বেকারদের জন্য, রাজ্যের যারা পাম্প অপারেটর আছেন, এসপিও আছেন, তাদের জন্য কি ঘোষণা ছিল আমরা যেমন শুনবো, ঠিক তার পাশাপাশি আপনাদের তরফ থেকে যারা আমাদের অনুষ্ঠানে কথা বলার চেষ্টা করছেন আরও একবার চেষ্টা করবেন। আমরা একবার শুনি মন্ত্রী কি বলছেন। মাধ্যমে জিআরবিটির পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রীব হয়ে বসে আছেন, তাদের জন্য সেটা সুখবর। আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল পঞ্চায়েতের অধীন এবং আরবান লোকাল বডিজের অধীন, তো পঞ্চায়েতের অধীন যে পাম্প অপারেটররা তারা বিগত নমস্কার, কে বলছেন? প্রায় 2 বছর। হ্যাঁ নমস্কার দাদা, সোনাই সরকার বলছি উদয়পুর থেকে। হ্যাঁ বলুন দাদা, আজকে 2 বছর হলো ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ লোক নিয়েছিল, নেওয়ার পর এখন পর্যন্ত অফার দেওয়ার দাদা নাম নেই।
মানে কি বলবো বলুন, আমরা কিছু বুঝতে পারছি না। আদৌ কি অফার দেবে কি পুজোর আগে, না মানে আবার ঝুলিয়ে রাখবে পুজোর পরে? একটু দয়া করে দেখবেন, আপনাদের মাধ্যমে আপনার রাজ্য সরকারের কাছে অনুরোধ রাখছি যে আমাদের দিকে একটু তাকানোর জন্য। নমস্কার দাদা। দু বছর ধরে তাদের এই বর্ধিত বেতন পাচ্ছে, কিন্তু বাকি যে পাম্প অপারেটররা তারা সেই বেতন থেকে বঞ্চিত হচ্ছিল, কারণ ফিনান্সের কাছে সেই তথ্য ছিল না। টোটাল সংখ্যাটা হবে 350-র কাছে, 354 পঞ্চায়েতে। আর ইউএলবিতে সেই সংখ্যাটা আমরা সেটা দেবো আপনাদেরকে, নেক্সট সাংবাদিক মিটিংয়ে দিয়ে দেবো। কারণ এত আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর এনহ্যান্সমেন্ট অফ অনারেরিয়াম অফ স্পেশাল পুলিশ অফিসার্স এসপিও। যারা স্পেশাল পুলিশ অফিসাররা রয়েছেন এসপিও হোম ডিপার্টমেন্টের অধীন, তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গতকাল আমাদের যে ক্যাবিনেট বৈঠক, সেই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে। সারা রাজ্যে এসপিওর সংখ্যা 3511। এর মধ্যে এসপিও হু আর ডুইং ড্রাইভিং ডিউটিস, ড্রাইভার হিসাবে যারা কাজ করছে তাদের সংখ্যা হচ্ছে 265। এখন পর্যন্ত এই যে 3511 জন যারা এসপিও আছেন আর 265 জন যারা ড্রাইভার আছেন, তাদের বেতনের একটা বৈষম্য ছিল। ড্রাইভাররা পেতেন 9540 টাকা করে, আর নর্মাল যারা এসপিও 3511 যে সংখ্যাটা, তারা পেতেন 7079 টাকা করে। হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিওদের বেতন থাকবে একটা ফ্ল্যাট, ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন, সেটা হবে 12,000 টাকা। অর্থাৎ এখন থেকে এসপিওদের বেতন সারা রাজ্যে 12,000 টাকা হিসাবে সেখানে ধার্য করা হয়েছে। রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, necessary approval towards filling up of an additional 916 vacant posts of constable, man and woman in Tripura Police through direct recruitment. নমস্কার, কে হোম বলছেন? ডিপার্টমেন্টের অধীন। দাদা বলছি। হ্যালো। হ্যাঁ, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম, প্রতিবন্ধী বেকার ছেলে প্লাস। হ্যাঁ বলুন। তো আমাদের এসটিএটিভ নিয়ে তো আর কোনো খবর আসছে কিনা স্যার, বা আমাদের নিয়ে সরকার করছেন ওনারা জানেন। আর বিশেষত আমাদের প্রতিবন্ধীদের কথা তো এখন ভাবেই না। আগে 5 বছর পর আমাদের স্পেশাল ড্রাইভার নিয়োগ করা হতো বিগত সরকার আমলে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোনো সারা শব্দে পাওয়া যায় না। আর একটু দুর্বলতা রয়েছে। তো আমাদের যেমন সরকার একটু আপনারা যাতে আমাদের বিষয়টা একটু সরকারের কাছে একটু তুলে ধরেন, তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার, কে বলছেন?
কনস্টেবল ম্যান অ্যান্ড ওমেন সেগুলো রিক্রুট করা হবে। নমস্কার, কে বলছেন? ইতিমধ্যে আমাদের 1000 আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দাদা, আজকে যে এটা হচ্ছে টপিকটা সুশান্ত চৌধুরী যে বলছে আগামী 8 তারিখের ভিতরে জিআরবিটির রেজাল্ট বেরোবে বা ত্রিপুরা টিএসআর ফায়ার সার্ভিসে ইয়ে করবে। আমি বলতে চাই ডাকাতের একটা জিনিস আমি বলছি, আপনি শুনুন। ডাকাতের বাড়ি খাওন আচাইলে বিশ্বাস, আমরা একটা বাঙালির একটা ইয়ে আছে আর কি। ডাকাতের বাড়ির খাওয়ান আচাইলে বিশ্বাস মানে যতক্ষণ পর্যন্ত খামু খাইয়া আচাইয়া মানে হাত টাত না ধুইয়া ইয়ে করুন তখন আমরা বিশ্বাস করতে পারি না। বুঝতেই পারছেন, যতক্ষণ পর্যন্ত অফার না আসবে এত পর্যন্ত আমরা বুঝতে পারছি না। এটাকে বলে ডাকাতের বাড়ির খাওয়ান আচাইলে বিশ্বাস। নমস্কার। ছাড়ার পর এই 916 জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান অ্যান্ড ওমেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে। অর্থাৎ প্রায় 2000 কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের ওপর। 1000 কনস্টেবল জানেন আপনারা, আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দ্য ভার্জ অফ ফাইনালাইজেশন, ডিক্লারেশন অফ রেজাল্ট। এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই যে 916খানা পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে, সেই 916খানা পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট করা হবে। আগের 1000 পোস্ট সেখানে ডিক্লারেশন হলো, যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে। প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ of 51 different categories of posts in the tourism department under Directorate of Tourism Department. 51 খানা বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আমাদের পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে, আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। এবং সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানবেন যে আইসিএ ডিপার্টমেন্ট, আগে সেটা আইসিএটি ছিল, ইনফরমেশনাল কালচারাল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট, সেই আইসিএ দপ্তর থেকে ট্যুরিজমটাকে আলাদা করা হয় এবং বর্তমানে ট্যুরিজমের যে স্টাফ রয়েছে তা অনেক আইসিএ দপ্তর থেকে ডেপুটেশনও রয়েছে। তাই ট্যুরিজম দপ্তরকে যেহেতু আগামী দিনে ট্যুরিজমকে নিয়ে রাজ্য সরকার, ভারতবর্ষের সরকার নতুন চিন্তা ভাবনা করছে, জোর দিচ্ছে, অর্থ প্রদান করছে এবং ট্যুরিজমকে আরো বিশ্ব দরবারে, ভারতবর্ষে রাজ্যের, আমাদের ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্নভাবে। তার জন্য ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কারণ আমাদের সেখানে শর্টেজ রয়েছে ম্যান পাওয়ার। রাজ্য মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের 51 খানা পোস্ট সেটা ফিল আপ করা হবে। তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে, কিছু প্রমোশন রয়েছে, কিছু ডেপুটেশন রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, ইঞ্জিনিয়ার। নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, দেখুন, আজকের বিষয় দেখলাম মন্ত্রীর সাংবাদিক সম্মেলন দেখছি। উনি বুঝাইতে চাইছেন মনে হয় ত্রিপুরা রাজ্যে এই প্রথম এই পোস্ট গুলি ক্রিয়েট করেছেন ওনারা। ঘটনা এখানে নয়, ঘটনা হাজার হাজার। আমি সচিবালয়ে চাকরি করে আমার যে অভিজ্ঞতা এবং অর্থ দপ্তর সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে, 60,000-এর উপরে পোস্ট খালি আছে ত্রিপুরা রাজ্যে 36টা দপ্তরে। বিশেষ করে 16টা টিএসআর বাহিনী কত লোক পেনশনে গেছে সঠিক তথ্য মনে হয় সরকারের কাছেও নেই, কারণ প্রতি মাসে অবসরে যাচ্ছেন কর্মচারী প্রত্যেক দপ্তরে। ওরা শুধু নাটক করছেন, নাটক, মানুষের বেকার জীবন নিয়ে সিনেমিলি খেলছেন আর নাটক করছেন। এই পোস্টের এগেনস্টে যে টাকাগুলি অন্য খাতে খরচ করছেন, যা খুশি তা করছেন।
মানুষকে এইভাবে ঠকানো ঠিক না। আমার মনে হয় একদিন এই হিসাব আসবে যে কি করেছে ওরা। মন্ত্রী এখনই বলেছেন অনেকদিন ধরে ভ্যাকেন্ট পোস্ট করে আছে, এখন প্রয়োজন পাবলিসিটি দপ্তরে, এখন লোক প্রয়োজন। এই কাজেই শুধু পাবলিসিটি না, আমি বলছি 36টা দপ্তরে লোক প্রয়োজন। তারা এইসব নাড়াগুড়া ছেড়ে লোকগুলি নিয়োগ করুক, এটাই আমার বক্তব্য। নমস্কার। টোটাল 51খানা পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী দিনে। এই যে 51খানা পোস্ট, তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে, ডেপুটি ডিরেক্টর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে, গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে। তো সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আমার আলোচনা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপ সি, গ্রুপ ডি, ইঞ্জিনিয়ার সহ এই যে 51খানা পোস্ট। নমস্কার, কে বলছেন? 40 কোটি টাকা দিয়ে বাধা হচ্ছে, এটার উপরে সবাই নজরে কিভাবে লুটোপুটি খাবে, কিভাবে নিয়োগ করবে, 40 কোটি টাকার উপরে সবার নজর। থেকে প্রথম থেকে সবাই এই নিয়োগ বাধা দিলাম, 40 কোটি টাকার উপরে সবার নজর পার্সেন্ট খাবে, কিভাবে খাবে সেদিনকে নিয়োগ করে বলবো যে হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। সেটা আমরা জানাবো। প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী পরিষদ তার অনুমোদন দিয়েছে, ফিনান্স অনুমোদন দিয়েছে, জিএপিএনটি তার অনুমোদন দিয়েছে এবং আমরা 51 জন এই স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে সেটা নিয়োগ করব ট্যুরিজম দপ্তরের থেকে। তো প্রপোজাল ফর পলিসি ডিসিশন ফর পেমেন্ট অফ remuneration or wages of pump operators working in different urban local bodies under urban development department. আমাদের আপনারা জানেন যে ডিডব্লিউএস ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্স, এই যে দপ্তরগুলো রয়েছে তাদের সঙ্গে পাম্প অপারেটরদের একটা নিবিড় যোগাযোগ বা পাম্প অপারেটরদের সহযোগিতা ছাড়া সারা রাজ্যে এই যে জল সরবরাহ করা, পানীয় জল বলুন, ওয়াটার রিসোর্স বলুন, সেটা সম্ভব নয়। তো রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে পাম্প অপারেটর তাদের বেতন খুবই নগণ্য ছিল এবং গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে 7,500 যারা আইআরপি, আয়রন রিমুভাল প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং 7,000 টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয়। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা আরডি মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটররা রয়েছেন তাদের বেতন, নমস্কার, কে বলছেন? যে বর্ধিত বেতন সেটা তারা পাচ্ছে। নমস্কার স্যার, বলছিলাম এতগুলো পোস্টের ভিতরে কি 10,300 পোস্টটা কি আসে না? 10,300 কি নিয়োগ করতে পারে না এতগুলো পোস্টের ভিতরে? তার জন্য কোনো অপশন নেই দুর্যোগ মুখের মাধ্যমে? তাদেরকে তো নিয়োগ করতে পারতো, তারা তো না খেয়ে বসে আছে সরকারের দিকে থেকে, তারা তো বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে তো এখন সুবিধা দরকার যে পরিবারগুলোকে আবার তাদের কর্মস্থান ফিরিয়ে দিই। এটা না করে তো ওনারা বাড়তি দিকে নজর দেওয়াচ্ছেন, তাই না? তাদেরকে তাদের জায়গাতে ফিরিয়ে দিন, তারা তো ক্ষতিগ্রস্ত, সবাই তো ক্ষতিগ্রস্ত।
তারা যদি ফিরিয়ে দেয় তারা তো ঠিক হতে পারত। বেতন সেটা তারা পাচ্ছে, কিন্তু আরবান বডিজে যারা পাম্প অপারেটররা রয়েছেন এএমসির আন্ডারে বা বিভিন্ন আরবান বডিগুলোতে, নগর পঞ্চায়েত, পৌর পরিষদে, সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না। পরবর্তী সময় দেখা গেছিল যে বিগত সরকারের আমলে যে পাম্প অপারেটরগুলো নেওয়া হয়েছিল, ফিনান্সের সঙ্গে কোনো ধরনের সেখানে আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবেই এই আরবান লোকাল বডিজের যে পাম্প অপারেটররা, তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে এতদিন। রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজরাও মিনিমাম 7,000 এবং 7,500 টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে। আর যদি কোনো আরবান লোকাল বডিজ মনে করে তার নিজস্ব সোর্স থেকে যে সেখানে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে, 10,000 করা হবে, 15,000 বা 12,000 করা হবে, সেটা তারা করতে পারে। মিনিমাম 7,000 যারা নন আইআরপি, আর যারা আইআরপি তারা 7,500 টাকা যারা পঞ্চায়েতে পাচ্ছে। আরবান লোকাল বডিজেও একই বেতনে সেখানে প্রদান করা হবে। এখন থেকে রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সারা রাজ্যে 19টা ইউএলবি এবং আগরতলা পৌর নিগম সহ 20 থানা ইউএলবি রয়েছে। প্রতিটি ইউএলবিতে এখন এই পাম্প অপারেটররা কম করে 7,000, 7,500 টাকা পাবে। আর বেশি কত পাবে সেটা ওই ইউএলবি বা আরবান লোকাল বডিজের উপর নির্ভর করবে। তারা যদি বৃদ্ধি করতে চায় সেই বেতন, তারা সেটা করতে পারে। রাজ্য মন্ত্রিসভায় গতকাল সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। না বলছিলাম, সুশান্ত চৌধুরী তো গত 1.5 বছর, মানে 23-এর আগের 1.5 বছর মন্ত্রী ছিলেন, আর এখনো হয়তোবা পূর্ণ সময়ের মন্ত্রী। ওনার থেকে বেশি হয়তোবা কেউ ফ্রেশ কনফারেন্স করেন নাই। এই পদে এতজন, সেই পদে এতজন, এই পোস্টে এতজন, এই পোস্টে এতজন, কাজের ক্ষেত্রে কিছুই না। তো সুতরাং উনি এইসব ডায়লগবাজি না করলেই মানে ভালো হয় আর কি। এসপিওর বেতন কত, আর উনি বলছেন রুরাল আর আরবান, রুরালে জল খায় আরবানে জল খায় না, বা আরবানের মানুষের জল পায় আর রুরালের মানুষের জল পায় না, এরকম। তো ভাগটা জোটামলে যেসব 88 থেকে 93 যেসব পাম্প অপারেটর নিয়োগ হয়েছে, ওই নিয়োগ করার ফলে বামফ্রন্ট কিন্তু ফাইন্যান্সের তখন কোনো অনুমোদন নাই। তারপরে কিন্তু বামফ্রন্ট ওই পদগুলিতে সবাই 2007-08-এ রেগুলার করে দিছে। আর বর্তমানে সুশান্ত চৌধুরী যে ডায়লগবাজি করে দুদিন পর পর এই যে এই পদে এতজন, সেই পদে এতজন, নার্সে এতজন, বিএসসি নার্সিং এতজন, এমএসসি নার্সিং এতজন, পাটপাড়ি না করলে ভালো হয় আর কি। আমাদের টোটাল খরচ হবে 2,48,54,369 টাকা হবে। 3,511 জন যে এসপিও রয়েছে সাধারণ, 2,48,54,369 টাকা। আর যারা ড্রাইভাররা রয়েছেন এখন সবাই একসঙ্গে फ्लैटे चले আসবে 12,000 টাকা করে। हमारे ये मुद्दा जो है ये बहस की बात है। अभी सिचुएशन कंट्रोल में है। किसी की तरफ से भड़काया जा रहा है कि किसी के खिलाफ या सरकार के खिलाफ, ये ठीक बात नहीं है। कम्युनल हार्मनी हमारे स्टेट में, हमारे देश में, हमारे सरकार के टाइम पे बहुत बेहतर हुआ है।
लेकिन उसको भड़का के पॉलिटिकल माइलेज लेने की जो कोशिश में है, उसका जो सपना है वो भी पूरा नहीं होगा। मैं इतना ही कह सकता हूँ और आपके माध्यम से, आपके द्वारा मैं हर एक हिंदू हो या मुसलमान हो, हर एक जाति के लोगों को मैं अपील करता हूँ कि शांति बनाए रख के, अभी अपनों के बीच समय लड़ने का नहीं है, त्रिपुरा की उन्नति के बारे में सोचना है। फ्लड में हमारा बहुत नुकसान हुआ है, हमें राज्य को आगे ले जाना है और कम्युनल हार्मोनी अगर रहता है तभी ये स्टेट आगे बढ़ पाएगा। त्रिपुरा का हिस्ट्री আপনারা শুনলেন এবং সেখানে মন্ত্রিসভার বৈঠক থেকে যে সরকারের বক্তব্য, সরকারের যে সিদ্ধান্ত, সেগুলো তিনি শুনিয়েছেন, জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যারা নিয়মিত যোগাযোগ রাখেন তারাও কথাগুলো বলছেন, কথাগুলো শুনছেন। আমরা অবশ্যই বলছি চাকরির ঘোষণার বছরে অপারদিক সরকার, কারণ বিগত দিনে এমন দেখা গেছে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে। কখনো নির্বাচনের সেখানে অজুহাত দেখানো হয়, কখনো বিধানসভার অধিবেশনের কথা বলা হয়, কখনো বলা হচ্ছে একটা স্বচ্ছতা চাকরি দিতে গিয়ে সেখানে প্রক্রিয়াটা সুন্দরভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষভাবে সব নজরদারি রাখা হয়। সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু বোধ হয় বছরের চাকরি বছরে হলেই ভালো। বছরের চাকরি বছর বছর ঘুরিয়ে প্রচার করে তাকে কার্যকর করার চেয়ে যদি বছরভিত্তিক চাকরি প্রক্রিয়া বছরভিত্তিকে সেখানে শেষ করা হয়, তাহলে বোধ হয় ওই যে লাখ লাখ 7.5 লক্ষ বেকারকে নানাভাবে স্বপ্ন দেখানো হয়েছে, সত্যি অর্থে তারা বলবেন যে না, সেটা স্বপ্ন নয়, সেটা সত্যি অর্থে বাস্তব। আমি আরেকবারই এই অনুষ্ঠান থেকে বলছি, রাজ্য সরকারের মন্ত্রীরা বিভিন্ন দপ্তরে আছেন, বিভিন্ন দপ্তরে দায়িত্ব আছেন, প্রত্যেকটি দপ্তরের শূন্যপদ কত, প্রত্যেকটি দপ্তরে কতজন প্রয়োজন আছে, কতজন আছেন, তার একটা পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা হোক। আমি এই অনুষ্ঠান থেকে আরও বেশ কয়েকবার বলছিলাম, আজ আবার বলছি, এ রাজ্যের বেকারদের কাছে একেবারে স্বচ্ছ ধারণা দেওয়া দরকার। বেশি দিন নয়, 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রতি বছর কত চাকরি হলো, 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত কিংবা 2024 সাল পর্যন্ত প্রতি বছর কত চাকরি হলো, সেই সময় কত শূন্য পদ ছিল, বিধানসভার পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরে, অর্থ দপ্তরে সেখানে পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরে চাকরির তালিকার শ্বেতপত্র প্রকাশ করা খুব দরকার। কখনো নতুন ছন্দে কথা বলা হয়, কখনো বলা হয় চাকরি পাইপলাইনে আছে, পাইপলাইনে থাকা অবস্থায় কতদিন থাকবে, সেই পাইপলাইন শেষ পর্যন্ত থাকবে কিনা সেটাও তো নিয়ে প্রশ্ন ওঠে। এত কিছুর পরেও বোধ হয় এ রাজ্যের হাজার হাজার লাখ লাখ বেকাররা ধৈর্য ধরে সব কিছু শুনছেন, ধৈর্য ধরে মন্ত্রীদের কথা শুনেন, ধৈর্য ধরে সাংবাদিক সম্মেলন শুনেন, ধৈর্য ধরে তারা ডেপুটেশন দেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, সুশৃঙ্খলভাবে তারা শহরের বুকে কিংবা মন্ত্রীর বাড়ি যান, বিধায়কদের বাড়ি যান। সেটা সৌভাগ্য প্রত্যেকের জন্য। এ রাজ্যে লাখ লাখ বেকারদের কাছে কখনো রাজনৈতিক অস্ত্রে বিভিন্ন কিছু ব্যবহার করা হয়েছে, কখনো তাদেরকে নিয়ে রাজনৈতিক অঙ্কে বলা যেতে পারে কোনো বিধানসভা নির্বাচনের আগে গণহারে চাকরির ইন্টারভিউর প্রক্রিয়ার ঘোষণা দিয়ে বেকার দরদি যে ভাবনা সেটা প্রকাশ হয়েছে। কিন্তু এই রাজ্যে লাখ লাখ বেকারদের জন্য প্রকৃত অর্থে কারা সত্যি অর্থে দরদি ভাবেন সেটা বলা খুব কঠিন, খুব কষ্টকর। আমরা আপনাদের কাছে যে কথাগুলো বলছিলাম, জেআরবিটি গ্রুপ ডির কথা, গ্রুপ সির কথাও বলা যেতে পারে, দীর্ঘদিন ধরে আলোচনা চর্চার পর সেটা হলো এবার গ্রুপ ডি। তার পাশাপাশি বোধ হয় আর অন্যান্য দপ্তরগুলো আছে। এই অনুষ্ঠানে তো অনেকে বলছেন পুলিশ কনস্টেবল নতুনভাবে আবার হবে, আগেরগুলো দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে। জেল পুলিশের কথা বলা হয়, ফায়ার সার্ভিসের নিয়োগ সংক্রান্ত বিষয়ে বেকাররা, চাকরি প্রত্যাশীরা কথা বলেন, তাদের কাছে বোধ হয় সুস্পষ্টভাবে সরকারের বক্তব্যগুলো সেভাবে পৌঁছে যায় না। এই অনুষ্ঠান থেকে একটি কথা আমরা বলছি, আপনাদের অনেকের হয়তো জানা আছেন, যারা এসপিওতে যারা নতুন চাকরি পেলেন তাদের জন্য সরকারের যে পরিকল্পনা, ঠিক দীর্ঘদিন ধরে যারা চাকরিতে আছেন, চালক আছেন, এসপিওর যারা আছেন, কর্মীরা যারা কাজ করছেন বিভিন্ন থানা স্তরে, তাদের বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরে আছেন, তাদের মতন করে বা তাদের মতোই যারা নতুন চাকরি পেয়েছেন তাদেরও সেই বেতন বাড়ল। যারা দীর্ঘ 15 বছর বা তার বেশি সময় ধরে আছেন তাদের যদি আরও একটু বাড়তি সুযোগ দেওয়া হতো সেদিক থেকে তারা আরও বেশি খুশি হতেন। হয়তো তাদের মধ্যে অনেকে আছেন এই অনুষ্ঠানে
কথা বলার চেষ্টা করেছেন বা কথাগুলো তুলে ধরার চেষ্টা করছেন। হয়তো কেউ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলবেন, তাদের মাঝে হয়তো একটা অংশ নাই বা বলতে পারেন। আমরা সেদিক থেকে বলছি, রাজ্য সরকারের আজ ঘোষণা, মন্ত্রিসভার ঘোষণা, এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় যাদের কাছে পৌঁছে গেছে কথাগুলো, তারা তো জানেন। তার পাশাপাশি যারা এসপিও আছেন, তারা যারা দীর্ঘদিন ধরে চাকরি নিয়মিতকরণের দাবি করছেন, আপাতত তাদের বেতন বাড়লো, কত বাড়লো আপনারা হিসাব করে নেবেন। মন্ত্রী তার হিসাব দিয়েছে। এবং যারা এই অনুষ্ঠান শুনছেন, বিভিন্ন দপ্তরে যারা চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন, যারা চাকরির আশায় আছেন, আরও একবার থাকুন, কারণ কিছু নতুন চাকরির ঘোষণা দেওয়া হয়েছে। কবে নিয়োগ হবে, কবে বিজ্ঞপ্তি, কবে ইন্টারভিউ প্রক্রিয়া, কখনো অফার ছাড়া হবে, আপাতত তা বকেয়া রইল, বকেয়া রাখলো সরকার পক্ষ। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। আসলে নিজ ভাষায় যারা কথা বলতে পারে তাদেরকে সেলুট। আপনাদেরকে কোনই চাকরি ঘোষণা করছে সরকার, সেটা তো আপনারা করেছেন রাজ্যে থাকতে, বেকারদের থাকতে। খানিকটা বিপদ হয় কিনা সেটা সন্দেহ আমার। আপনি দেখুন তো, চাকরি ঘোষণার আগে জুট মিলের যে কর্মচারীরা, তাদের কি অপরাধ? তাদেরকে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, যে সরকার কোর্টকে মানে না। আজকের এই ফোনে আলাপে মন্ত্রী যে কথা বলছেন, ওনাকে বলে আপনাকে আগে আপনার ভিডিও ভাষায় ওটা দিয়ে দেখিয়ে দিন যে আমরা বামফ্রন্ট আমলে যারা চাকরি পেয়েছিল তাদের প্রক্রিয়া দেয়নি, আমরা দিয়েছি। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। বলছিলাম, কিছুদিন আগে দেখলাম সুধাংশু দাস, উনি যে কোনো, হয়তো আজকের প্রসঙ্গ না এটা, উনি একটা অফিসে গিয়ে বললেন 12% দিছি, তারপরেও হয়েছে না। আমরা তো 2009-এ 16% দিয়ে পাইছি। যদি এটার সাথে এক্ষণের প্রোগ্রামের সাথে আপনার আমার কথার সাথে কোনো মিল নেই। তাদের কথা আর কাজে একরকম না। জোটের যে 88 থেকে 93-এ যে লোকগুলি চাকরি হয়েছে, ফাইন্যান্সের কোনো অর্ডার নেই। সেখানে বাম কিন্তু 7 থেকে 8 থেকে 2 বছরে প্রচুর কর্মী রেগুলার করছে। আর আজকে সুশান্ত চৌধুরী যে কথা বুঝেছেন, ফাইন্যান্সের অনুমতি নাই, আর আন্ডারে এই পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হয়েছে, তখন তো সে রাজনীতির শিশু। সুশান্ত চৌধুরী তখন তো শিশু, সে তো কিছুই জানে না তখন রাজনীতি কারে কয়। সে আজকে চেয়ারটাতে বইয়া গত 1.5 বছরের নমুনা দেখলাম, বর্তমানে 1.5 বছর দেখতে পাচ্ছি, হয়তো আরো 3.5 বছরে আরো বিভিন্ন রকম ভাবতাবাজি কথাবার্তা করছে। এইগুলি যদি না কয় তাহলে ভালো হয় আর কি। আর বিশেষ করে যে কথাটা উনি মুখের থেকে বাইর করেন ক্যাবিনেট মিনিস্টার হিসাবে, ওই কথাটার সাথে বাস্তবের সাথে মিল রেখা কথা বলে ভালো হয়। কারণ ফাইন্যান্স অনুমোদন যদি না থাকে, পঞ্চায়েত থেকে যদি যারে যে পিটিডাব্লিউ মানে পার্ট টাইম ওয়ার্কার, ডিআরডাব্লিউ ডেলি রেটেড ওয়ার্কার বা যাই হোক, যেভাবে হোক দিছে, দেওয়ার পরে সরকারের তো খুব দরকার যে লোকটারে বা বিভিন্ন ভাবে তাদের কাছে ডেপুটেশন দেওয়া হয়। বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিল, প্রথম অধিবেশনে বইয়েছেরা এমএলএ মিনিস্টার মানে ভাতা বাড়ায় গেছে। একটা এসপিও, একটা পাম্প চালক 7,000 5,000 টাকা দিয়ে কেমনে চলবো, এটা চিন্তা কিন্তু বিপ্লব দেব করছে না করে সেরা তাদের ভাতা 10 টাকা থাকলে এটাকে 20 টাকা করছে। এটা না করিয়া ছোট মানে জরুরি পরিষেবার সাথে যুক্ত আছে এরকম যে কর্মীগুলি, এদের কথা আগে চিন্তা করা দরকার আছে। না করিয়া তাদের এমএলএ ভাতা, তাদের এমপি ভাতা, তাদের মিনিস্টার ভাতা, এটার অনেক গুণ বাড়ায় নিয়ে গেছে, এটা প্রয়োজনের বাইরে। এখন এই যে বিপর্যয় চলতেছে ত্রিপুরাতে, আমি ত্রিপুরার 60টা অ্যাসেম্বলির 60টা এমএলএ আছে, সে বিরোধী, সে রুলিং, যাই হোক, ও
প্রত্যেকটা লোকও তো যে 1 মাসের বেতন বা 2 মাসের বেতন বুঝিয়ে দিয়ে না, এটা তো দেখলাম ওই সংস্থা দিতেছে, এই সংস্থা দিতেছে, এই কোম্পানি দিতেছে, কিন্তু 7টা বিধানসভা কেন্দ্রের 7টা বিধায়কের মুখের থেকে একটা শব্দ নাই সিএম ছাড়া। বাকি 59 জন কলাপস, বাকি 59 জন কলাপস। আপনারা শুনলেন, এবং অবশ্যই হয়তো এই মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়নি, হয়তো বা আলোচনা হয়েছে এ রাজ্যের যারা জেল পুলিশের চাকরি আশায় আছেন এবং অবশ্যই যারা ফায়ার সার্ভিসের চাকরি আশায় আছেন, স্পেশাল এক্সিকিউটিভ থেকে শুরু করে বিভিন্ন স্তরে যারা চাকরির আশায় আছেন, যে নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো বিগত দিনে ঘোষণা ছিল কিংবা পাইপলাইনে ছিল, এবার পাইপলাইন থেকে সে চাকরির অফার বের হবে, সেই প্রত্যাশাই রাজ্যের লাখ লাখ বেকাররা। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।